হৃদয়ারণ্য যে তটিনী, পর্ব ৫। লিখেছেন অনিদ্রিতা আখি। নভেম্বর মাসের শেষের দিকের সকাল এক ধরনের মিষ্টি আবেশ নিয়ে আসে। শীতের আগমনী বার্তা যখন প্রকৃতিতে স্পষ্ট হয়ে ওঠে, ঘুম থেকে উঠতেই চোখে পড়ে হালকা কুয়াশার চাদর, যা প্রকৃতিকে ঢেকে দেয় রহস্যময় সৌন্দর্যে। অনিদ্রিতা এই সময়টা খুব ভালো লাগে। সে এক কাপ ধোয়া ওঠা চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে আর সময়টা উপভোগ করছে। এই সময়ে হাওয়ায় থাকে শীতল স্পর্শ, তবে তা এতটা নরম যে তার শরীর আর মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। পাখিরা তাদের মধুর কণ্ঠে দিনের শুভ সূচনা জানাচ্ছে। সূর্যের আলো খুব ধীরে ধীরে কুয়াশা ভেদ করে প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে, যেন সোনালি রঙে মিশে যাচ্ছে। তার মনে হয় এই সময়টা খুব দ্রুত চলে যায়। তাই অনিদ্রিতা প্রকৃতিতে যেন একান্তে ডেকে বলতে ইচ্ছে হয়, আজ একটু ধীরে চল। অনিদ্রিতা তার আর বেশিক্ষণ প্রকৃতির এই পরিবেশ উপভোগ করা হয় না। তার আগেই শ্রবণ শক্তি জানান দেয় তাকে কেউ কল দিয়েছে। তার ললাটে ভাঁজ পড়ে। এই সাত সকালে তাকে কে কল করে এইটাই বুঝতে পারল না। তাই হাতে থাকা মাত্রই শেষ হয়ে যাওয়া চায়ের কাপটা টেবিলের উপর রেখে বালিশের নিচে রাখা ফোনটা হাতে নেয়। কলটা কেটে যেয়ে পুনরায় বেজে উঠে। সে ডিসপ্লেতে ভেসে ওঠা নামটা দেখে তার ললাটে আরও দ্বিগুণ ভাঁজ পড়ে। ফোনে সময় দেখে নেই, এখন সকাল ৭টা ১১। এত সকালে তার সাথে এই মেয়ের কী দরকার বুঝল না। সে পুনরায় কল কেটে যাওয়ার আগেই রিসিভ করল। অনিদ্রিতা কিছু বলার আগেই অপর প্রান্তে থাকা মেয়ের মুখে ভেসে আসে, যাক, তুই বেঁচে আছিস তাহলে। আমি তো মনে করেছিলাম তোকে কেউ গুম করে দিয়েছে, তাই এত কল দেওয়ার পরও তোকে পাওয়া যাচ্ছে না। নাকি এখনো মরার মতো ঘুমিয়েছিলি? অনিদ্রিতা তার এমন উল্টাপাল্টা কথা শুনে গম্ভীর মুখে বলতে শুরু করে, তা ঠিক কতবার কল দিয়েছিস একটু বলবি প্লিজ? ওপাশ থেকে সামিয়া নামের মেয়েটি আমতা আমতা শুরু করে। সেটা বুঝতে পেরে অনিদ্রিতা স্বাভাবিকভাবে বলে ওঠে, মাত্র একবার কল কেটে গিয়েছে, আর এখন আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। রুমে এসে কল ধরার আগেই কেটে গিয়েছে। একটা মেয়ে এতটা অধৈর্য হলে চলে না। অনিদ্রিতা একটু থেমে আবার বলে, আচ্ছা বাদ দে, এত সকালে কি মনে করে কল দিয়েছিস সেটা বল। আজ কলেজে আয়, কিছু দরকার আছে। আর অনেক দিন হলো কলেজে আসিস না। কেন যাই না তুই সব জানিস। আচ্ছা, আমি আমার মামার সাথে কথা বলে তোর ছুটি নিয়ে দিচ্ছি। তোর এত ভাবা লাগবে না। কলেজে আয়, কিছু নোটস আছে, এগুলো নিয়ে যা। অনিদ্রিতা তার কথার সাথে সাথে রাজি হয়ে গেল, কারণ সত্যিই তার অনেক দিন কলেজে যাওয়া হয় না। এতে তার কলেজেও যাওয়া হয়ে যাবে, সাথে কিছু নোটসও নেওয়া হবে। তারপর সে দু একটা কথা বলে কল কেটে দিল। সে এই শহরে নতুন এসে কলেজে ভর্তি হওয়ার পর এই মেয়েটার সাথে তার পরিচয়। মেয়েটা খুব মিশুক, তাই সেও তাকে তেমন কিছু বলে না। প্রথমে খুব জড়তা কাজ করলেও আস্তে আস্তে তা কেটে গিয়েছে। অনিদ্রিতা সকালের নাস্তা হিসেবে 2টা রুটি আর একটা ডিম ভেজে নাস্তা করে নিল। সব গুছিয়ে রুমে এসে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। অনিদ্রিতা বাসায় তালা দিয়ে বের হয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। শহরের একপাশে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পড়ার জন্য একটি বেসরকারি কলেজের সামনে উমাইর ব্ল্যাক টয়োটা গাড়িটা থামে।
তার পিছে তার বডিগার্ডদের গাড়ি। তার গাড়ি কলেজ গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকে। এমন কলেজে এত দামি গাড়ি দেখে তাদের মনে কৌতূহলের সৃষ্টি হয়। তাদের এই কলেজে এখন তো কোনো ভিআইপি কেউ আসার কথা না, কিন্তু কে হতে পারে এই ব্যক্তি সেটা দেখার জন্য সবাই এক নজর দিয়ে সেদিকে তাকিয়ে রয়েছে। তাদের আর বেশিক্ষণ অপেক্ষা করালো না উমাইরের এক বডিগার্ড তার গাড়ির ডোর খুলে দিল। উমাইর তার ব্ল্যাক জুতা পরা পা বের করে দাঁড়ালো। সবাই তার পা থেকে নজর সরিয়ে মাথা পর্যন্ত দেখতে থাকলো। ব্ল্যাক প্যান্ট আর শার্টের উপর ব্ল্যাক ব্লেজার পরা। বাম হাতের কবজিতে অন্যদিনের মতোই জড়ানো রয়েছে রোলেক্স ঘড়ি। মুখে মাস্ক পরার কারণে তার সম্পূর্ণ চেহারা দেখতে পারল না। সে নিজের চেহারা সবসময় প্রকাশ্যে রাখতে পছন্দ করে না। সে আশেপাশে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে দৃঢ়তার সাথে হাঁটতে শুরু করল। তার চেহারা না দেখলেও তার এমন মনোভাব নিয়ে হাঁটা এবং বলিষ্ঠতার সাথে তার ভাবভঙ্গিমা দেখে কিছু কিছু মেয়ে এমনভাবে তাকিয়ে আছে যেন এই চোখ দিয়ে তাকে গিলে খাবে। আবার কিছু মেয়ে তো তার সহপাঠীদের গায়ে জ্ঞান হারানোর মতো নাটক করে হেলিয়ে পড়ছে। উমাইর যে এসব কিছুই দেখেনি বা খেয়াল করেনি তেমন কিছু না, আসলে সে এসবে অভ্যস্ত। উমাইর সোজা প্রিন্সিপালের কক্ষে প্রবেশ করে চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে পড়ে। তার এমন ব্যবহারে প্রিন্সিপাল রেগে গেলেন। উমাইর সোজা প্রিন্সিপালের কক্ষে প্রবেশ করে চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে পড়ে। তার এমন ব্যবহারে প্রিন্সিপাল রেগে গেলেন। এই ছেলে, কে তুমি? আর এটা কোন ধরনের ব্যবহার? আমি তোমার গুরুজন হই, ভদ্রতা বলতে তোমার কিছু নেই নাকি? একে তো অনুমতি না নিয়ে প্রবেশ করেছ, তার উপর আবার আমার সামনে পায়ের উপর পা তুলে বসেছ। উমাইর কিছু বলল না, শুধু মুখ থেকে মাস্কটা সরিয়ে প্রিন্সিপালের দিকে তাকালো। প্রিন্সিপাল তার চেহারা দেখে যেন কলিজার পানি শুকিয়ে এলো। সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে সালাম দিল। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি, দয়া করে কিছু মনে করবেন না। বলেই প্রিন্সিপাল আবার বলে ওঠে, কি খাবেন স্যার, চা নাকি কফি? বলেই যে কাউকে ডাকতে হবে সেই বজ্রগম্ভীর স্বরে শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করে। নাম তটিনী শেখ, বয়স 19, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার নাম সাফায়াত শেখ, মার নাম মিনুয়ারা বেগম। এই মেয়ে আপনাদের কলেজে পড়ে হয়তো, কারণ এই শহরে প্রায় সব কলেজে তাকে খোঁজা হয়েছে, এখন শুধু এই কলেজই বাকি ছিল। অনিদ্রিতা কলেজে এসে কলেজে সবাই মিলে এমন কানাঘুষা দেখে সে কিছুটা চিন্তিত হলো। সবাই কী নিয়ে এমন কানাঘুষা করছে বুঝতে পারল না। তারপর সে সোজা চলে গেল সামিয়ার কাছে। সামিয়া তাকে দেখেই ঝাঁপিয়ে পড়ে যেন এতক্ষণ তার অপেক্ষায় ছিল। তারপর সামিয়া গড়গড় করে বলতে শুরু করলো, দোস্ত জানিস, আজ না কলেজে হেব্বি একটা জিনিস এসেছে। অনিদ্রিতা তার বাঁধন মুক্ত করে বিরক্ত সহকারে বলে ওঠে, তো এতে খুশি হওয়ার কি আছে? এতই ভালো লাগলে কিনে ফেল, তোর তো টাকার অভাব নেই, তাও যে এই কলেজে কেন ভর্তি হয়েছিস বুঝি না। অনিদ্রিতার এমন কথাই যেন সামিয়া প্রচণ্ড বিরক্ত হলো। সে ললাটে বাজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, এই জিনিস সেই জিনিস না। অনিদ্রিতা তার এমন ব্যবহারের মানে বুঝতে পারল না, তাই তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল, তাহলে? সামিয়া আবার হাসি মুখে গদগদ হয়ে বলতে শুরু করে, আজ কলেজে একটা যুবক এসেছে বুঝলি, আহা যেমন দেখতে তেমন তার ভাবভঙ্গিমা, তুই তাকে এক নজর দেখলে একেবারে ফিদা হয়ে যাবি। তার এমন কথায় অনিদ্রিতার মাঝে তেমন কোনো আগ্রহ দেখা গেল না। এতে যেন সামিয়া খুবই হতাশ হলো। সামিয়া তার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকলো।
এতে অনিদ্রিতা কিছুটা হতভম্ব হয়ে পড়লেও পরে বলতে থাকে, আরে আরে কী করছিস, হাত ছাড়। সামিয়া তাকে সেইভাবেই নিয়ে যেতে যেতে বলতে থাকে, না তুই আগে তাকে দেখবি তারপর ছাড়ব। অনিদ্রিতা বুঝল এ মেয়ের কথাই গুরুত্ব দেয়নি বলে তার সাথে এমন করেছে, তাই বলল, আচ্ছা ঠিক আছে, হাত ছাড়, আমি যাচ্ছি। এটা শুনেই সামিয়া তার হাত ছেড়ে দেয় আর তার সাথে যাওয়ার আদেশ করে। এতে অনিদ্রিতা কিছু না বলেই তার সাথে যেতে থাকে। সে আসার সময় উমাইরের গাড়ি খেয়াল না করলেও এবার সেটা সে খেয়াল করে। তার মনে সন্দেহ জাগে, এটা আবার উমাইর নয় তো? তার কলেজে এই ব্যক্তির কী দরকার বুঝল না। প্রথমে আগ্রহ না থাকলেও পরে গাড়িটা দেখে আগ্রহ জাগে। তার মন বলছে এটা উমাইরের গাড়ি। অনিদ্রিতা সামিয়ার সাথে যেতে যেতে প্রিন্সিপালের কক্ষ থেকে উমাইরের প্রিন্সিপালের সাথে দূর থেকে বের হতে দেখে সে সেখানেই দাঁড়িয়ে পড়ে। অনিদ্রিতা দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। সে চায় না আর এই লোকটার সামনে পড়তে। তাকে দেখলেই তার রাগ ওঠে, কিন্তু তার এমন কোনো ক্ষমতা নেই যে তাকে শেষ করতে পারবে, আর না তো লড়তে। তাই দূরে থাকাই ভালো মনে করে অনিদ্রিতা কলেজের পিছনের গেট দিয়ে বাইরে বের হয়ে আসে। অনিদ্রিতা চলে যাওয়ার পর সামিয়া হঠাৎ দাঁড়িয়ে পড়ে। পিছু ঘুরে দেখে অনিদ্রিতা তার পেছনে নেই। সে যেই অনিদ্রিতাকে খোঁজার জন্য যাবে তখনই প্রিন্সিপাল তার নাম ধরে ডাকে, সামিয়া মা, এদিকে আসো তো। সামিয়া প্রিন্সিপালের সাথে উমাইর দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিব্রত বোধ করে। সামিয়া তাদের সামনে যায়। উমাইরের কল আসায় সে একটু দূরে সরে সামিয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর জড়তা কাটিয়ে বলে ওঠে, জি স্যার বলেন। তোমাদের ক্লাসে তটিনী নামে কোনো মেয়ে থাকলে তাকে আমার সাথে এখনই দেখা করতে বলো।